গেল বছরের কথা বলছি, লাল সবুজ পাসপোর্ট পেতে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে আবেদন করতে যান হামজা চৌধুরী। এদিকে তখনকার বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন গণমাধ্যমে বলেন, বাংলাদেশের হয়ে খেলতে বাফুফের কাছে এখনও আগ্রহ প্রকাশ করেনি হামজা। হামজা যদি খেলতে আসে তাকে আমরা স্বাগত জানাবো, যা চায় তাই দেব। তবে সমস্যা হচ্ছে হামজা কখনো এই কথা বলেননি যে বাংলাদেশের হয়ে খেলতে চায় তিনি। সমিত বেলাতেও ঘটেছিল এমনই এক ঘটনা। বাফুফে থেকে বলা হয়েছে, সমিত যদি এদেশের হয়ে খেলতে চায় তবে যেন সে নিজে থেকে যোগাযোগ করে। বাফুফের ব্যাপারটাই আলাদা, ঢাল নাই তলোয়ার নেই, নিধিরাম সর্দার। এবারে যেন আরও এক ধাপ এগিয়ে গেছে তারা, চোখের সামনে দিয়ে অস্ট্রেলিয়ার হয়ে যাচ্ছে বাংলাদেশের হয়ে খেলা আরহাম ইসলাম। এদিকে বাংলাদেশ বলছে ও এখনও রেডি নয়। আরহাম চলে যাচ্ছে, গণমাধ্যম থেকে ফুটবল সমর্থক চিন্তায় সবাই, তবে কুম্ভকর্ণের ঘুমে বাফুফে। কত রবি জলেরে কে বা আঁখি মেলেরে, এই হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অবস্থা। কি উপায় আছে আরহামকে ধরে রাখার? কেন আরহাম চলে যাচ্ছেন, সব কিছু নিয়ে কথা বলতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে কানাডা থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক আবু সাদাত। আবু সাদাত, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যোগে। নিশ্চয়ই শুনছিলেন আসলে আমরা আমাদের দেশের ফুটবল ফেডারেশন আসলে কতটা সিরিয়াস এই দেশের ফুটবলকে কোথায় নিয়ে দাঁড় করাতে চান, এসব নিয়ে আসলে আমরা ভাবছিলাম। আমরা আসলে সবাই খুব দুশ্চিন্তায়, বাফুফের আসলে কোনো চিন্তা ভাবনা নেই। আরহাম কেন আসলে চলে যাচ্ছেন, কেন আসলে তাকে আমরা হারিয়ে ফেলছি? কেন চলে যাচ্ছেন এই প্রশ্নের আগে আমার কাছে আমার সবচেয়ে গত দুদিন হলো ঘটনাটা, তো গত দুদিনের আমার কাছে একটা প্রশ্ন হঠাৎ করে, যে বাংলাদেশের মানুষের কাছে হঠাৎ আরহাম কি অনেক ভালো প্লেয়ার হয়ে গেল শুধু অস্ট্রেলিয়া দলে ডাক পাওয়ার কারণে, নাকি আরহামের কোয়ালিটিটা আগে থেকেই ছিল? তার মানে তার কোয়ালিটিটা আগে থেকেই ছিল, কিন্তু আমরা চিনতে পারিনি, আমরা মূল্যায়ন করিনি। মূলত আরহামের এই চলে যাওয়ার পেছনে, যাওয়ার যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, এটা লাস্ট আমরা এএফসি অনূর্ধ্বগত যেটা লাস্ট খেললাম অনূর্ধ্ব 23-এর এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব, ওই সময় তাকে স্কোয়াডে রাখা হয়নি, দলে নেওয়া হয়নি। মূলত তখনই আরহাম সহ আরহামের ফ্যামিলি, ওর বাবা, প্রত্যেককেই খানিকটা আপসেট হয়ে যায়, যে যেখানে একেবারে কনফার্ম ছিল সে ডাক পাচ্ছে, পেতে যাচ্ছে, কিন্তু লাস্ট মুহূর্তে আমি একেবারে নিশ্চিত হয়েই বলছি যে কাবরেরা তখন তাকে একক সিদ্ধান্তে বাদ দেয়, এবং তারপরই আসলে অনেকটা মন খারাপ হয়ে যায় যে এরকম এই একটা সুযোগ। জায়গাটাতেই আপনাকে একটু থামিয়ে বলতে চাই যে কাবরেরা বলেছিলেন, সাইফুল বারী টিটুকে নিজে কল করে জানিয়েছিলেন যে আরহাম আসলে রেডি নয়। যে আরহামকে তিনি রেডি নয় বলেছে, সেই আরহামকে আবার রেডি মনে করে অস্ট্রেলিয়া তাদের অনূর্ধ্ব 20 দলে ডেকে ফেলেছে। তাই তো ব্যাপারটা? হ্যাঁ, আসলে এক্স্যাক্টলি ব্যাপারটা ওটাই। এবং এই যে রেডি নয়, আমি ওই জায়গাটাতে যে আরহাম হঠাৎ করেই কি অস্ট্রেলিয়া দলে ডাক পাওয়ার কারণেই ভালো খেলোয়াড় হয়ে গেল, আসলে তো তা নাই। এই যে রেডি নয় যখন কাবরেরা সাহেবরা বলেন, তার মানে আসলে সমস্যাটা কোথায়? আমাদের ফুটবল ফেডারেশন যা দেশের টাকা যাদের পেছনে ব্যয় করছে, যে কোচিং স্টাফের পেছনে, তার মানে তাদের বুদ্ধিমত্তা, তাদের লেভেলটা ওই লেভেলের, তারা চিনতে পারে না, বুঝতে পারে না কোনটা সোনা আর কোনটা কয়লা, এই ব্যাপারটা তারা পার্থক্য করতে পারে না। এই রকম লোক দিয়ে আমরা বসিয়ে রেখেছি, এই রকম লোক দিয়ে আমরা ন্যাশনাল টিম চালাচ্ছি। ফলে যেটা হচ্ছে যে আমরা, আমাদের হাতে এখন অনেক ভালো খেলোয়াড় আছে, ভালো রিসোর্স আছে, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে, কিন্তু শুধুমাত্র একজন ভালো মানের কোচ নেই, ভালো যারা এই দেখভাল করবে তাদের মাথায় ওই পরিমাণ বুদ্ধি বা পরিকল্পনা নাই, জন্য আমরা এখনো আগের জায়গাতেই চুপচাপ আছি। হ্যাঁ, খানিকটা উন্মাদনা হচ্ছে, দর্শক মাঠে ফিরেছে, এটাই, কিন্তু মূল জায়গাটা ওখানেই। কাবরেরারা বুঝতে পারে না, বা আরো যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টে আছে ফুটবল ফেডারেশনের, তারা বুঝতে পারে না, চিনতে পারে না। আপনাকে আরেকটা উদাহরণ দেই, আপনার সাথে আমি যোগ করি। জায়ান আহমেদ এই যে লাস্ট জাতীয় দলে খেললো, প্রথম ম্যাচে সুযোগ পেয়েই তিনি দেখিয়ে দিয়েছেন তিনি কি করতে পারেন। এই জায়ান আহমেদকে নিয়েও কিন্তু ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে, কোচিং স্টাফের পক্ষ থেকে বলা হয়েছিল, জায়ান আমেরিকাতে কলেজ লেভেলে ফুটবল খেলে, ন্যাশনাল লেভেলে বা এই পর্যায়ে মানিয়ে নেওয়ার জন্য অনেক সময় দরকার, এই লাগবে সেই লাগবে, কিন্তু সেই জায়ান তো বুঝিয়ে দিয়েছে যে সুযোগ দিলেই পারা যায়। এবং বয়সের ভয়, আমি জানি না ফুটবল ফেডারেশনের যারা কোচ আছে, সেটা কাবরেরা থেকে শুরু করে আরো নিচের দিকে যারা আছেন, প্রত্যেকের মাথাতেই কেন জানি একটা এই বয়সের ব্যারিয়ারটা কাজ করে, না ও এখনো আসলে এই লেভেলে খেলার মতো না, বয়স হয়নি, ওর শারীরিক সক্ষমতা হয়নি। অথচ এই ভদ্রলোকগুলোই কিন্তু আবার রাতে ইউরোপের ফুটবল দেখছে, তখন দেখছে যে 18 বছরে রিয়ামাল দুনিয়া জয় করে ফেলছে, তখন তার ক্ষেত্রে আসলে বয়স হয় না। মাঝে মাঝে আমি ভাবি, অনেকে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আসলে দেয়
ইয়ামালের একটা ছবি দিয়ে দিচ্ছিল যে ইয়ামাল যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতো, এই কোচিং স্টাফ বা এই লোকগুলো হয়তো বলতো ওর এখনো বয়স হয়নি, আরো 5 বছর পরে ন্যাশনাল টিমে ওকে পরীক্ষা দিতে হবে। এই হচ্ছে আমাদের এমন মানুষদের হাতে এখন ফুটবল পরিচালনা হচ্ছে, এই কারণে আসলে আমরা ওখান থেকে বের হতে পারছি না, আগের জায়গাতেই আছি। নিশ্চয়ই। আপনি যেটা আসলে বলছিলেন যে আরহামকে নিয়ে হঠাৎ করেই কেন এত আলোচনা, এই প্রশ্ন আসলে আমারও ছিল যে হঠাৎ করে আরহাম কোত্থেকে চলে এলেন বা কেন সবাই তাকে নিয়ে এত বেশি কথা বলছে। তারপর আসলে সার্চ করতে গিয়ে দেখলাম হঠাৎ করে আসলে কোনো কিছুই হয়নি। আরহামকে সবাই আসলে ফলো করছিলেন, যেহেতু তিনি বাংলাদেশের অনূর্ধ্ব-17 দলের হয়ে কম্বোডিয়াতে খেলেছিলেন। এবং তার একটা ইন্টারভিউ আসলে পড়ছিলাম যে এই অল্প বয়স, আমরা তো বলছি বা আমাদের দেশের কোচরা তাকে বলছে অল্প বয়স, ম্যাচিউরিটির অভাব, কিন্তু তার ইন্টারভিউটা পড়ে কোনোভাবেই মনে হয়নি যে তিনি আসলে ইম্যাচিওর। তিনি দেশের প্রতি, লাল সবুজ জার্সির প্রতি তার যে আকাঙ্ক্ষা সেটা তিনি জানিয়েছেন এবং কমলাপুরের মতো জায়গা সব টিম মেম্বারদের সাথে তিনি থেকেছেন, অ্যাডজাস্ট করার চেষ্টা করেছেন। মেলবোর্নের ছেলেটা, মানে বোঝাই যাচ্ছে আসলে তাদের মেন্টালিটি কতটা আপগ্রেডেড, আমরা হয়তো তাদের সাথে আসলে মানিয়ে নিতে পারি না। আপনার সাথে খুব সম্ভবত আরহামের বাবারও কথা হয়েছিল, কি কথা হয়েছিল বা তাদের এক্সপেকটেশনের জায়গাটা কি ছিল সেটা যদি একটু বলতেন। কি কথা হয়েছিল, কথা তো অনেক রকম হয়, যেটা ফুটবল মানে তার সংক্রান্ত আমি জিজ্ঞেস করছিলাম লাস্ট যেদিন কথা হলো, যেদিন মানে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-20 দলে ডাক পেলেন, ওই দিন অনেক কথার ফাঁকে আমি জিজ্ঞেস করছিলাম যে আসলে যদি এখন ফুটবল ফেডারেশন থেকে যোগাযোগ করা হয় আপনারা সিদ্ধান্ত বদলাবেন কিনা, বা এইরকম যে আমার ব্যক্তি আবু সাদাত হয়তো সাংবাদিক হিসেবে যখন কাজ করি, কিন্তু দিন শেষে আবার একজন ফুটবল লাভার, ফুটবলকে ভালোবাসে, এই কারণেই হয়তো এত দূরে বসেও আসলে ফুটবল নিয়ে কথা বলি, কাজ করার চেষ্টা করি। তো ওই জায়গা থেকে মনে হচ্ছিল যে না, আরহামকে কোনোভাবেই হাতছাড়া হওয়া যাবে না, দরকার, এরকম প্লেয়ার বাংলাদেশ টিমে দরকার আছে। এই কারণে তাকে যখন জিজ্ঞেস করেছিলাম উনি বলছিলেন দেখেন এখন আমাদের সামনে যে সুযোগটা এসছে, এই সুযোগ সব সময় আসবে না, বা ওর যদি সামর্থ্য দিয়ে ও আরো উপরের দিকে যেতে পারে তাহলে তখন কিন্তু ওর কল হয়ে যাবে। আরহামের যে যেহেতু ও এখন 17 বা 18 লেভেলে খেলছে, পরে যখন আরেকটু বড় হবে ওর সিদ্ধান্ত যখন ও নিজে নিতে চাইবে যে না আমার এটার জন্যই ভালো, আমি ওখানে না এখানে খেলবো, তখন কিন্তু ওর বাবাও ওর ডিসিশনের উপরে চাপিয়ে দিতে পারবে না, না তুমি অস্ট্রেলিয়ায় না তুমি বাংলাদেশে যাও। এই কারণে এখন যে দরজাটা খুলে যাচ্ছে সেটা কিন্তু আরহামের কল হয়ে যাচ্ছে। অথচ এই আরহামকে যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন করতাম, আরহাম বারবারই আসতে চাচ্ছিল যে বাংলাদেশের হয়ে খেলবো, বাংলাদেশের হয়ে এখনো সে খেলতে চায়, আমি যতটুকু তার বাবার সাথে কথা বলে এখনো সে বাংলাদেশে খেলতে চায়। কিন্তু ওই যে বললাম যে এখানে মূল্যায়ন আসলে আদৌ করা হবে কিনা সেটা নিয়েই তো একটা সংশয়ের জায়গা থাকে। কারণ আপনি আর একটা উদাহরণ দিই, আরহাম আর একটা ছেলে আছে তাসিন, এও বিএফএফ এর ট্রায়ালে এসেছিল, বাংলাদেশের জার্সিতে বয়সভিত্তিক পর্যায়ে থেকে খেলতে চায়। ওই ছেলেটা কিন্তু সুইডেন অনূর্ধ্ব-15 সুইডেন বিশ্বকাপে খেলে, এরকম মানে ফুটবলের পরাশক্তিতে একটা হচ্ছে সুইডেন, সেই রকম একটা দলের অনূর্ধ্ব-15 দলের সে ডাক পেয়েছে। তার মানে তাদের কোয়ালিটি আছে। অথচ আমাদের কোচরা যখন আমাদের এই প্লেয়ার গুলো সামনে আসে যে না তাদের শারীরিক সক্ষমতা নেই, এই নেই সেই নেই, নানান রকম অজুহাত দেখে ইয়ে করে দিচ্ছে। তো ভুল লোক কখনো আসলে, আমাকে যদি এখন কি বলা হয় উদাহরণস্বরূপই যদি বলি যে আমাকে যদি একটা স্বর্ণকারের দোকানে বসে মানে স্বর্ণের দোকানে বসে বলা হয় কোনটা ভালো সোনা কোনটা খারাপ সোনা, এটা আমি বুঝতে পারবো না যদি আমার ওই অভিজ্ঞতাটা না থাকে। তো যে লোকগুলো কাবরেরার মতো একজন কোচ যার জাতীয় দল হ্যান্ডেল করার ন্যূনতম এর আগে কোনো অভিজ্ঞতা নেই, তাকে দিয়েই জাতীয় দল হ্যান্ডেল করাচ্ছে, তাও কাদের, হামজা চৌধুরী যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন, সামিত সোম কানাডিয়ান প্রিমিয়ার লিগের খেলেন, এরকম সব প্লেয়ারদের হ্যান্ডেল করছে যার জাতীয় দল হ্যান্ডেল করার মতো এর আগে কোনো অভিজ্ঞতা নেই। আবার তারও নিচের দিকে আপনি আসেন, মানে আমি একেবারে নাম ধরেই বলি, ওনারা যদি শুনে থাকেন আমার প্রতি হয়তো একটু বিরাগ ভাজন হবেন, কোনো সমস্যা নেই, কারণ দেশের ফুটবলের স্বার্থে এই কথাগুলো আসলে বলা উচিত, সবারই বলা উচিত। গোলাম রাব্বানী ছোটনকে এলিট একাডেমির প্রধান কোচ বানিয়েছে, আসলে কতটা সক্ষমতা আছে ওই জায়গাটাতে, এটা একটা প্রশ্ন তোলা উচিত। শুধুমাত্র সৌজন্যতা বোধ, শুধুমাত্র সম্পর্ক রক্ষার জন্য আমি একজনকে বসিয়ে দিলাম, এইটাও হতে পারে না। যদি ফুটবলের সত্যিকার অর্থেই তাবিদাওয়ালরা উন্নতি চান, পরিবর্তন চান, এই ডেভেলপমেন্ট বা ইউথ একাডেমি যে জায়গাগুলোতে আছে, ন্যাশনাল টিম আছে, সব জায়গায় যদি সঠিক লোক সঠিক জায়গায় বসানো না হয়, আসলে দিন শেষে আমরা শুধু এই সাময়িক উত্তেজনায় ভুগবো, সাময়িক এই যে আনন্দ করব, ম্যাচে দর্শক আসছে, হামজা চৌধুরীর মাধ্যমে এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু আলটিমেট ফলাফল কিন্তু কিছুই আসবে না।
নিঃসন্দেহে একটু জানতে চাই, যেহেতু আসলে অনূর্ধ্ব 20 অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন এবং এই মাসে 18 ডিসেম্বর খুব সম্ভবত অস্ট্রেলিয়া স্পেনের বিপক্ষে খেলবে, তারপর জাপানের সাথেও সেখানকার একটা দলের সাথে খেলা আছে, জাপানের সাথেও খেলা আছে, মানে একবার যদি সেই দলটার হয়ে আরহাম নেমে পড়েন, এরপর কি আর বাংলাদেশের হয়ে খেলা তার সুযোগ থাকছে? এখন ফিফা রুলস এখানে একটা ছোট্ট করে বলে দেই, সেটা হচ্ছে যে এখানে এসবিএস কাপ যেটা জাপানে হবে, এখানে স্পেনের দল, এটা একটা আমন্ত্রণমূলক টুর্নামেন্ট। এখন এই জায়গাতে আসলে আরহাম যেহেতু বাংলাদেশের জার্সিতে খেলে ফেলেছে, তিনি এখন পর্যন্ত কিন্তু ফিফা এএফসির বাংলাদেশের তালিকাভুক্ত খেলোয়াড়। যদি ওই টুর্নামেন্টের বাইলজে এমন কিছু থাকে যে এই খেলোয়াড়টাকে ন্যাশনাল টিমের, অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের জার্সিতে খেলাতে হলে তার মানে পুরো ক্লিয়ারেন্সটা লাগবে, তখন কিন্তু অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছ থেকে পারমিশনটা নিতে হবে। কিন্তু ওখানকার বাইলজে আমি যতটুকু জেনেছি যে ওই রকম বোধহয় কোনো ক্লজ নেই যে ন্যাশনাল টিমের যদি অন্য দেশেরও হয় এই অবস্থাতে যে লাগবে, হয়তো লাগবে না। কিন্তু এটাতে হয়তো খেললো, এটাতে লাগলো না। এখান থেকে আরহাম যদি ভালো করে অস্ট্রেলিয়ার আবার আর একটা জায়গায় যদি কোনো টুর্নামেন্ট খেলতে যায়, সেখানে যদি আরহামকে রাখে, তখন মানে সেটা যদি এএফসি ফিফার কোনো টুর্নামেন্ট হয়, তখন সেটা লাগবে একেবারে বাধ্যতামূলক। তখন যদি আসলে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন বিএফএফ এর কাছে জানায় যে তোমাদের এরকম একটা প্লেয়ার আছে, ও ন্যাশনালিটি চেঞ্জ করবে, তোমাদের একটা এনওসি লাগবে, তখন হয়তো ফুটবল ফেডারেশন দিয়ে দেবে। এবং সেটা যদি হয় এবং কোনো কম্পিটিটিভ ম্যাচে যদি 1 মিনিটের জন্যও আসলে আরহাম নামে, আর কখনোই আমরা আরহামকে পাবো না। কারণ ফিফার রুলসে একেবারে স্পষ্ট করে আছে, একটা খেলোয়াড় একবারই তার ন্যাশনালিটি চেঞ্জ করতে পারবে, দ্বিতীয়বার পারবে না। কারণ আরহাম বাংলাদেশের জার্সিতে খেলছে, পরে চেঞ্জ করে ফেলবে, এরপরে কিন্তু আর পারবে না সে। যেমন সামিতের পারবে না, আবার এটা ভুল, একটা জটিল প্রক্রিয়া আছে, কিন্তু সেটা অনেক যদি, কিন্তু সেটা আসলে অনেক প্রায় কঠিন ব্যাপার, হবে না। এই কারণে আরহাম যদি খেলে ফেলে, তাহলে আসলে বাংলাদেশের জন্য দুর্ভাগ্য, আমাদের আফসোস হয়ে থাকবে যে আরহামের মতো একটা প্লেয়ারকে আমরা হারিয়েছি, আমরা নিতে পারিনি, নিজেরা তাকে মূল্যায়ন করতে পারিনি। নিশ্চয়ই আমাদের দক্ষতার অভাবের কারণে। আপনার নিশ্চয়ই মনে আছে যখন ফাহমিদুল দলের সাথে যুক্ত হয়েছিলেন, প্রথমবার সৌদি আরবে ক্যাম্প করছিল, সেখানে তাকে সেখান থেকে ইতালিতে ফেরত পাঠানো হয়েছিল এবং কাবরেরা তখন বলেছিলেন দলের সিস্টেমের সাথে তিনি মানিয়ে নিতে পারেননি। এরপর আমরা দেখেছি তাবিতাউলের কাছে ফুটবল সমর্থকরা গিয়ে আবেদন করেছেন ফাহমিদুল কেন দলে নেই, এরপর ফাহমিদুলকে আসলে যুক্ত করা হয়েছে। এই যে দলের সিস্টেমের কথা বারবারই উঠে আসে, আদৌ দলের সিস্টেমটা বা বাংলাদেশের যে ফুটবলের যে সিস্টেমটা, সেটা আসলে ঠিকঠাক চলছে কিনা? সেটা তো ঠিকঠাক চলছে না, এটা একেবারে স্পষ্ট। তার আগে আমি বলি ফাহমিদুল ইস্যুটা। ফাহমিদুলের ওই তায়েফের, সৌদি আরবের তায়েফে যখন ক্যাম্প হচ্ছিল, ওখান থেকে তাকে ইতালিতে পাঠিয়ে দেওয়া হলো। ওটাও কিন্তু কাবরেরার সাথে একটা মানে গোলমালেরই অংশ। গোলমাল ঠিক আমি বলবো না, ফুটবল খেলোয়াড়রা যখন মাঠে খেলেন, নানান রকম, যেহেতু বডি কন্ট্যাক্ট গেম, ওখানে অনেক রকম উত্তেজনাকর মুহূর্ত থাকে। তো ওই ম্যাচে কোনো কারণে সে ডিস্টার্ব ছিল। একটা পর্যায়ে বোধহয় কোচের সাথে কোনো একটা বিহেভ মানে ঝামেলা হয়েছিল, যেটা কাবরেরার পছন্দ হয়নি, এবং ওই শুধুমাত্র তার ওই আচরণটা পছন্দ হয়নি। এই কারণেই কিন্তু আসলে ওই সময় ফাহমিদুলকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাকে নেওয়া হবে না শাস্তি স্বরূপ। আবার এটুকুও বলা হয়েছিল যে হ্যাঁ, পরে হয়তো পরের ম্যাচের জন্য তাকে বিবেচনা করা হবে বা এই হবে, এরকম। এটা কাবরেরা শুধুমাত্র ব্যক্তিগত ওরকম একটা কি বলবো যে গ্যাঞ্জাম বলি বা দুজনের কথা কাটাকাটি বলি, ওই রকম একটা মুহূর্ত থেকে ওই রকম একটা সিদ্ধান্ত নিয়েছিল, ফাহমিদুলকে পাঠিয়ে দিয়েছিল। তো একজন কোচ যখন নিরপেক্ষভাবে, মানে কোচকে তো আসলে খেলোয়াড়দের সাইকোলজিটাও বুঝতে হয়, কোন মোমেন্টে কি হতে পারে, কেমন আচরণ হতে পারে, ওই ব্যাপারগুলো বুঝতে হয়। তো তিনি ওই যে শুরুতে বললাম, তিনি ন্যাশনাল টিমের হ্যান্ডেল করার মতো তার অভিজ্ঞতাই নেই, তাকে আমি দায়িত্ব দিয়ে রাখছি হচ্ছে ন্যাশনাল টিমের অভিজ্ঞতা হামজা, সমিত সোমদের মতো প্লেয়ারদের হ্যান্ডেল করার। এই কারণে আসলে ভুল জায়গায় ভুল মানুষরা বসে আছে জন্যই, ভুল মানুষদের দিয়ে ফুটবলটা পরিচালিত হচ্ছে জন্যই আমরা এখন পর্যন্ত আসলে ভালো জায়গায় যেতে পারছি না। আবু সাদাত, আপনি তো আসলে ফুটবলের এই খোঁজ খবরগুলো খুব ভালো করে রাখেন বা বোঝার চেষ্টা করেন। আপনার কাছে যে জিনিসটা আসলে জানতে চাই, আপনার এখনো পর্যন্ত যেভাবে চলছে, হামজা এসছেন, সমিত সোম, জায়ান আহমেদ, ফাহমিদুল, যারাই এসছেন, মানে অনেক প্রবাসী ফুটবলার এসছেন, আরও আছে হয়তো পাইপলাইনে আসার জন্য, কিন্তু যে পরিকল্পনা দেখছেন, মনে হয় যে সাস্টেনেবল সাকসেস আসলে বাংলাদেশের ফুটবলে হবে? কারণ যদি আমরা দেখি যে হামজা চৌধুরী, সমিত সোম, তারা 28 বছর হয়ে গেছে, সর্বোচ্চ আর কত বছর তারা সার্ভিস দিতে পারবেন? এর পরের যে আসলে কিভাবে চলবে বা যে সাকসেসটার পরিকল্পনা আমরা করছি যে এশিয়াতে বাংলাদেশ একটা শক্তিশালী দল হবে, সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছেন কিনা? আমি দেখতে পাই, আমি আশাবাদী মানুষ, মানে আশা ছাড়তে রাজি না, আশাবাদী মানুষ। না, বাফুফের পরিকল্পনায় দেখতে পাচ্ছেন কিনা?
আমি আমি ওই জায়গাটাতে আসছি, মানে আশাবাদী, কিন্তু ওই যে ফুটবল ফেডারেশনকে অনেক বেশি তৎপর হতে হবে, অনেক বেশি পরিকল্পনা হাতে নিতে হবে, বাস্তবসম্মত পরিকল্পনা। প্রথমত একটা ছোট্ট কথা দিয়ে বলি, সামিত সোম যখন এবার শ্রীমঙ্গলে গিয়েছিল খেলা শেষে, ওখানে বলেছিল যে আমরা তো খানিকটা বুড়ো হয়ে যাচ্ছি, আমি, হামজা ভাই, জামাল, এর পরের ব্যাচ যারা আসছে তারা কিন্তু অনেক ভালো করবে। এই পরের ব্যাচের দিকে তাকালে কিন্তু আসলে বাংলাদেশের পাইপলাইনটা অনেক ভালো। একদিকে লোকাল যারা ভালো করছে তারা তো আছেন, রাকিব বা অন্যান্য মুরসালিনের মতো প্লেয়ার, সাথে আমরা সেই কিউবা মিচিলের কথা যদি বলি, আমরা ট্রেভর ইসলাম নামে একজন প্লেয়ার আছে যিনি আমেরিকাতে নাম্বার 9 খেলে, তাকে পেতে যাচ্ছি। আমরা আরহামকে, আমি তো আরহামকে ওই কারণে আসলে গুরুত্বটা দিই যে আরহাম আছে, ফাহমিদুল আছে, যারা এই ব্যাচটা তৈরি হচ্ছে অনেক ভালো, আরো আরো যারা আসছে, সেই তালিকাটা তো লম্বা। কিন্তু এই যে মূল যে ব্যাপারটা কাজটা করতে হবে, ফুটবল ফেডারেশনের আসলে গাফিলতি বা দুর্বলতাটা কোথায়? ফুটবল ফেডারেশনে এখন পর্যন্ত এই যে বংশোদ্ভূত প্লেয়ার গুলো আসছে যারা, তাদেরকে হ্যান্ডেল করার জন্য কি আসলে ফুটবল ফেডারেশন প্রস্তুত? ফুটবল ফেডারেশন কিন্তু প্রস্তুত না। তারা এক ধরনের মানসিকভাবে ভেবেই আছে যে হামজা চৌধুরী যেমন এসছে, সামিত সোম এসছে, সবাই আসবে খেলবে, কিন্তু বাস্তবতাটা তো একেবারে পুরোপুরি ভিন্ন। আপনার এই যে আরহাম দেখেন যে ডিসিশনটা নিল, তাসিন যে ডিসিশনটা নিচ্ছে, সুইডেনের মতো দলে চলে যাচ্ছে, এটা তো জাতীয় দলে তারা সুযোগ পাচ্ছে। এর বাইরে যদি ব্যক্তিগত কারণেও যে না ওখানে গেলে আমি আমার প্রপার সম্মানটা পাই না বা আমাকে মূল্যায়ন করা হয় না, তখন কিন্তু এই প্লেয়ারগুলো ধীরে ধীরে মুখ ফিরিয়ে নেবে। এটা হ্যান্ডেল করার জন্য ফুটবল ফেডারেশনের একটা প্রপার ইউনিট করা উচিত ছিল, যারা এই খেলোয়াড়দেরকে আসলে ব্যবস্থাপনা বলি, অনেক কিছু থাকে। আপনাকে একটা উদাহরণ দিই, মরক্কো এখন বিশ্ব ফুটবলে তো গত ওয়ার্ল্ড কাপে খুবই ভালো করেছে, লাস্ট এই যে অনূর্ধ্ব 20 বিশ্বকাপ জিতলো। সবকিছু মিলে মরক্কো শুধু ফুটবল ফেডারেশন না, মরক্কোর রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ মানুষগুলো এই কাজগুলোর সাথে যুক্ত আছে, যারা হচ্ছে যে কোথায় কোন প্লেয়ার আছে তাদেরকে নিয়ে আসা, তাদের সাথে কথা বলা, বা মানে কি কি লাগে একটা বাহির থেকে যে প্লেয়ার গুলো আছে। কারণ প্রত্যেকটা দুনিয়ার যেসব বড় জায়গায় এই প্লেয়ার গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা পারিবারিক ভাবে হোক নিজেরা হোক ভালো অবস্থায় আছে। সেখান থেকে যখন বাংলাদেশের মতো দেশে যাচ্ছে, তারা তো টাকার জন্য খেলতে যাচ্ছে না, তারা ভালোবাসা এবং ওই একটা ইয়ের জন্য বা নামের জন্য বা প্রত্যেক মানুষের টানেই যাচ্ছে, লাল সবুজ পতাকার টানে যাচ্ছে। তো ওই সম্মানের জায়গাটা যদি না পায়, তখন কিন্তু আসলে মুখ ফিরিয়ে নেয়। এই কারণে ফুটবল ফেডারেশন যতটা প্রস্তুত থাকার কথা ছিল, আমার কাছে মনে হচ্ছে ওই ধারে কাছেও এখনো নাই। যদি এখনো তারা সময় আছে, যদি তারা উদ্যোগ নেয় যে হ্যাঁ আমরা আসলে প্রপার ওয়েতে যাব, এই প্লেয়ার গুলো যখন আসছে তাদেরকে কিভাবে আমরা মূল্যায়ন করব, কিভাবে লোকাল প্লেয়ারদের সাথে এদের একটা সমন্বয় হতে পারে, সেই জায়গাটাতে আমি এর আগে একদিন আমার একটা কন্টেন্টে বলছিলাম যে এখন টিমের সাথে একজন খুব বড় মাপের মনোবিদ দরকার। এই কারণে এই বাহির থেকে বংশোদ্ভূত প্লেয়ার যারা যাচ্ছে, তারা একটা পরিবেশে বেড়ে উঠছে, তাদের সাইকোলজি একরকম, আমাদের লোকাল প্লেয়ার যারা আছে তাদের, তো এই দুটোর তো একটা মিশ্রণ ঘটাতে হবে, সেখান থেকে তো ভালো কিছু আসবে। তাছাড়া যদি দুরকম একটা দূরত্ব তৈরি হয়ে থাকে, সেখান থেকে আপনি ভালো ফলাফল পাবেন না। তো এই যে খুঁটিনাটি উদ্যোগ, মনে হতে পারে একজন সাইকোলজিস্ট, এটার কি দরকার, ফিজিও আছে, কোচ আছে, কিন্তু আজকাল এই ব্যাপারগুলো স্পোর্টসে খুব বেশি দরকার। শুধু বাংলাদেশেই কেন যেন এই জায়গাটাতে আসলে খুবই অনীহা বা মনে করে এটা খুবই একটা লাক্সারিয়াস ব্যাপার, কিন্তু আসলে কোথাও নেই। এখন স্পোর্টস ইন্ডাস্ট্রি কোথায় চলে গেছে, স্পোর্টস সাইকোলজি কোথায় চলে গেছে, সবকিছু মানে অনেক আমরা তো দেখতে পাই আসলে ইউরোপিয়ান ফুটবল যারা ফলো করি যে কোথায় চলে গেছে সবকিছু, আমরা এখনো কোথায় পড়ে আছি। যারা নিজেরা যোগাযোগ করে আসছে, আমরা শুধু বসে আছি, কেউ আসবে তারপর আমরা তাদেরকে গ্রহণ করব, নিজেরা খুঁজে নেওয়ার ব্যাপারটা। এবং আপনি যেটা বলেছেন যে আলাদা একটা উইংই দরকার আসলে, যে প্লেয়ার খুঁজে বের করার জন্য। নিশ্চয়ই আমরা যেহেতু এত কথা বলছি, বাফুফের কানে নিশ্চয়ই যাবে, তারাও নিশ্চয়ই আমাদের থেকে বেটারই বোঝেন সেই চেয়ারটাতে, যেহেতু আসলে তারা বসে ওই আছেন। আস্থাটুকু তো রাখতে হবে, আমাদের চেয়ে বেটার বোঝে জন্যই তারা ওই চেয়ারে বসে আছে। আমরা হয়তো বাইরে থেকে কথা বলতে পারি, পরামর্শ দিতে পারি, কিন্তু এবং আমি শুধু আপনাকে বলি যে জাতীয় দলের ক্ষেত্রেই এটা না, এখন তো বয়স ভিত্তিক পর্যায়ে বংশোদ্ভূত খেলোয়াড়রা আসছে, বয়স ভিত্তিক পর্যায়ে থেকেই আসলে এরকম মনোবিদ, ফিজিও, ফুডিং সবকিছু মিলে একটা পরিবর্তন না হলে, স্ট্যান্ডার্ডলি আসলে যেভাবে আসলে বিশ্ব চলছে সেভাবেই আসলে তাল মিলিয়ে চলতে হবে। গ্লোবালাইজেশনের এই যুগে আসলে একা করে কোনোভাবেই এগিয়ে যাওয়া যায় না। নিশ্চয়ই সেসব নিয়ে আমরা আবারও কথা বলবো। আবু সাদ্দাত, অসংখ্য ধন্যবাদ, অনেক দূর থেকে যুক্ত হয়েছেন।